কি গো বৌমা, এত রাত হলো ফিরতে? অর্পিতা অফিস থেকে বাড়িতে ফিরতেই জিজ্ঞেস করলেন তার শাশুড়ি মা। হ্যাঁ হলো, কি হয়েছে তাতে? সঙ্গে সঙ্গে ঝাঁঝিয়ে উঠে জিজ্ঞেস করলো অর্পিতা। কিচ্ছু হয়নি মা, টেনশন হয়তো, তাই বলছিলাম এরপর কখনো রাত হলে আগে থেকে জানিয়ে দেবে, তোমার বাবা গিয়ে নিয়ে আসবে, নরম গলায় বললেন অর্পিতার শাশুড়ি যামিনী। কিছু না বলে নিজেদের ঘরে চলে গেল অর্পিতা। গিয়ে দেখলো মন দিয়ে ল্যাপটপে কি যেন কাজ করছে পবিত্র। তোমার মা বাবা কি ভাবে বলো তো আমাকে? আমি কি বাচ্চা নাকি যে একা বাড়ি ফিরতে পারবো না? কাঁধের ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বিরক্তি ভরা গলায় বলল অর্পিতা। মুখ তুলে কি হয়েছে জানতে চাইল পবিত্র। সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল অর্পিতা। সব শুনে চুপ করে থাকলো পবিত্র। আর একটু হলেই তার মুখ দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল, কেন, মা তো খারাপ কিছু বলেনি। অনেক কষ্টে নিজেকে সামলে নিল সে। কথাটা বললে এখনই তুলকালাম করবে অর্পিতা। আজ বেশ কয়েকদিন ধরেই সুযোগ পেলে একটা কথা বলছে সে, আলাদা হয়ে যাবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে নাকি আর থাকতে পারছে না সে। কেন জানে না, তাদের একেবারেই সহ্য করতে পারছে না অর্পিতা। পবিত্র অনেকবার অনেক রকমভাবে ব্যাপারটা খতিয়ে দেখার চেষ্টা করেছে। সত্যিই কি তার মা বাবা অর্পিতার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে? কিন্তু আজ পর্যন্ত সেরকম কোনো কিছু সে দেখেনি যাতে মা বাবাকে দোষ দেওয়া যায়। পবিত্র তাদের একমাত্র ছেলে। ছেলে বৌমা আর নাতি রিভুকে নিয়ে তারা বেশ খুশিতেই থাকেন। কিন্তু বৌমা অর্পিতা যেন বড় বেশি অসহিষ্ণু তাদের প্রতি। পবিত্র খেয়াল করেছে মা বাবা যখন ভালোভাবেও কিছু বলে, অর্পিতা ঠিক সেটার উল্টো মানে খুঁজে বার করে। সব সময় তার মনে হয় মা বাবার জন্য তার প্রাইভেসি নষ্ট হচ্ছে। আজকেও যেমন মা তো খারাপ কিছু বলেনি, নিজের মা হলেও তো মেয়ে রাতে যতক্ষণ না বাড়ি ফেরে এরকম চিন্তা করে। যাই হোক, কিছু না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চুপ করে থাকলো পবিত্র। তোমার বাবা মা কি চায় বলো তো? একদিন রাতে শুতে এসে জিজ্ঞেস করলো অর্পিতা। আবার যে একটা ঝড় উঠতে চলেছে বুঝতে পারল পবিত্র। জিজ্ঞেস করলো, কেন, আবার কি হলো? তোমার বাবা বলেছে রিফুকে নাকি কাল স্কেটিং ক্লাসে ভর্তি করাতে নিয়ে যাবে। এবার ভাবো তো, আমি বারবার বলেছি আমার ছেলেকে আমি স্কেটিং শেখাবো না। এবার উনি যদি ওকে ক্লাসে ভর্তি করান তাহলে আমার ছেলে কি বুঝবে যে মা যেটা বারণ করবে সেটা দাদু ঠাকুমার কাছে গিয়ে বললেই পাওয়া যাবে। এরপর আর মাকে রেসপেক্ট করবে ও? তোমার মা বাবা তো আসলে ওটাই চায়। এই জন্যই আমি বলি আলাদা থাকার কথা। তুমি দেখবে দাদু ঠাকুমার প্রশ্রয়ে কেমন বেয়াদব ছেলে তৈরি হবে রিভু, ওনাদের আর কি। এসব তুমি কি বলছো? না চাইতেও খানিকটা বিরক্তি প্রকাশ করে বলে ফেলল পবিত্র। ব্যাস, তুলকালাম ঝগড়া লেগে গেল স্বামী স্ত্রীর মধ্যে। অর্পিতার দৃঢ় বিশ্বাস এ বাড়িতে থাকলে ঠিকমতো মানুষ হবে না তার ছেলে। ভাগ্যিস রিভু আজ দাদু ঠাকুমার ঘরে ঘুমোচ্ছে, মনে মনে ভাবল পবিত্র। না হলে এসব শুনলে কি প্রতিক্রিয়া হতো তার মনে। এইভাবে রোজই ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হতে লাগলো পবিত্র আর অর্পিতার মধ্যে। প্রায় সব ঝগড়ার শেষে একটাই কথা বলে অর্পিতা, এই বাড়িতে আর সে থাকতে চায় না। একদিন রাগের বশে ডিসিশন নিয়েই ফেলল পবিত্র। আলাদা বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী আর ছেলেকে নিয়ে থাকতে শুরু করলো সে। যদিও এতে ভীষণ কষ্ট পেলেন পবিত্রর মা বাবা,
কিন্তু মুখে বিশেষ কিছু বললেন না তারা। ছেলে বৌমা যদি আলাদাভাবে থেকে সুখে থাকে তো তাহলে তাদের সেটা মেনে নেওয়াই উচিত। শুধু নাতির জন্য মন ভীষণ খারাপ হয় মাঝে মাঝে তাদের। নতুন ফ্ল্যাটে এসে রান্নার একটা মেয়ে রেখেছে অর্পিতা। খুব একটা ভালো রান্না করতে না পারলেও মোটামুটি চলে যায়। কিন্তু মাসখানেক খাওয়ার পর রিভু কিছুতেই সেই রান্না খেতে চায় না। এতদিন ঠাকুমার হাতের রান্না খেয়ে এসেছে সে। আজকাল মাঝে মাঝেই তাই সে ঠাকুমার রান্না খাওয়ার জন্য বায়না ধরে। এক ছুটির দিনে সে বায়না ধরল ঠাকুমা যে পোলাও বানাতো ওরকম পোলাও খাবে, সঙ্গে ঠাকুমার স্পেশাল চিকেন রেসিপি। অনেক যত্ন করে ছেলের জন্য পোলাও আর চিকেন বানালো অর্পিতা। কিন্তু খেতে বসে নানা রকম মুখভঙ্গি করতে লাগলো রিভু। ঠাকুমার মতন একেবারেই হয়নি। ভাবভঙ্গি দেখে অর্পিতা খুব বকলো তাকে। কোনো রকমে ছড়িয়ে ছিটিয়ে একটু খেয়ে উঠে গেল রিভু। মনটা খারাপ হয়ে গেল অর্পিতার। এত কষ্ট করে বানালো। দিন কয়েক পর শরীর খারাপ বলে হঠাৎ করে ছুটি নিয়ে নিল অর্পিতার রান্নার মেয়ে। সকালে রিভুকে খাইয়ে তার টিফিন বানিয়ে তাকে স্কুলে পাঠানোর পর নিজে আর খাওয়ার সময় পেল না অর্পিতা। কোনো রকমে রেডি হয়ে দৌড়তে দৌড়তে গিয়ে বাসে উঠল। একদম লেট করা যায় না তাদের অফিসে। বাসে যেতে যেতেই সে বুঝতে পারল খিদেয় পেট একেবারে চোঁ চোঁ করছে। আজ প্রথমবার না খেয়ে অফিসে যাচ্ছে সে। মনে পড়ে গেল অর্পিতার। শাশুড়ি কোনোদিন না খেয়ে তাকে অফিসে যেতে দিতেন না। খুব দেরি হয়ে গেলে অর্পিতা রেডি হতে হতে তিনি নিজেই রুটির টুকরো ছিঁড়ে তরকারি দিয়ে অর্পিতার মুখে পুরে দিতেন। আজ হঠাৎ সেই কথা মনে করে বুকটা ভারী হয়ে গেল তার। এরপর একদিন সন্ধেবেলা অফিস থেকে ফিরে শুয়ে আছে অর্পিতা। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। সে ভেবেছিল বাড়িতে ওষুধ আছে, তাই কিনে আনেনি। কিন্তু খেতে গিয়ে দেখল ওষুধ নেই। পবিত্রকে ফোন করতে সে জানালো ঘন্টা দুয়েক আগে বাড়ি ফিরতে পারবে না সে। যেমন করে হোক ম্যানেজ করে নিতে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কয়েকদিন আগের একটা ঘটনার কথা মনে পড়ে গেল অর্পিতার। হঠাৎ করে একদিন নির্ধারিত সময়ের আগেই পিরিয়ড হয়ে গেছিল তার। রাত তখন 10টা। খুঁজে দেখলো বাড়িতে স্যানিটারি ন্যাপকিন নেই। এদিকে পবিত্র অফিসের কাজে বাইরে গেছে। কি করবে কিছুতেই বুঝে পাচ্ছিল না অর্পিতা। তখন তো আর অনলাইনে সব কিছু কেনার সুবিধে ছিল না। বাধ্য হয়ে শাশুড়ি মাকে বলেছিল অর্পিতা। শুনে হাসি মুখে তিনি বলেছিলেন, চিন্তার কিছু নেই, তোমার বাবা গিয়ে এখনই এনে দিচ্ছে। খুব অস্বস্তি হয়েছিল অর্পিতার। কিন্তু শ্বশুরমশাই সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে তার জন্য পেট ব্যথার ওষুধ আর স্যানিটারি ন্যাপকিন এনে দিয়েছিলেন। বন্ধু সিমির কথা মনে পড়ে গেল অর্পিতার। শ্বশুর শাশুড়ির থেকে আলাদা থাকবে শুনে সিমি বলেছিল, তোর এই সিদ্ধান্তটাকে আমি একেবারেই সমর্থন করতে পারলাম না। ওরা কিন্তু তোর জন্য অনেক করেন। মা, ও মা, খিদে পেয়েছে। ছেলের ডাকে বাস্তবে ফিরে এলো অর্পিতা। গজগজ করতে করতে বিছানা থেকে উঠে ছেলেকে খেতে দিতে গেল সে। আমি এখন দুধ কর্নফ্লেক্স কিছুতেই খাবো না, আমাকে গার্লিক ব্রেড বানিয়ে দাও, বায়না ধরল রিভু। সঙ্গে সঙ্গে ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল অর্পিতা। যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে তার। অফিস থেকে ফিরে নিজের জন্য চা পর্যন্ত বানায়নি সে, আর এখন সে গার্লিক ব্রেড বানাতে বসবে। জ্বর খেয়ে কাঁদতে কাঁদতে কিছু না খেয়েই টিভি খুলে বসল রিভু। এর কিছুদিন পর অফিসে অডিট চলছে বলে পবিত্র জানালো
দুপুরে রিভুকে আনতে যেতে পারবে না সে। অন্যদিন লাঞ্চ ব্রেকে রিভুকে স্কুল থেকে নিয়ে এক টিচারের বাড়িতে দিয়ে আসে সে। সেখানে পড়াশোনা করে রিভু। সন্ধেবেলা ফেরার সময় তাকে নিয়ে বাড়ি ফেরে অর্পিতা। বাড়ি ছেড়ে আসার পর থেকে এই ব্যবস্থা করা হয়েছে। আগে তো এইসব প্রবলেম ছিল না। রিভুকে স্কুল থেকে তার দাদু সময় মতো বাড়ি নিয়ে চলে আসতেন। অর্পিতা আর পবিত্রর কোনো হেডেক ছিল না। যাই হোক, পবিত্রকে হ্যাঁ বলে দিলেও কাজ করতে করতে ব্যাপারটা একেবারে ভুলে গেল অর্পিতা। প্রায় ঘণ্টাখানেক পর মনে পড়তেই তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে পড়ল সে। অটো ধরে স্কুলে এসে দেখল স্কুল অনেক আগেই ছুটি হয়ে গেছে। চারদিক শুনশান। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে কাউকে কোথাও পেল না অর্পিতা। টেনশনে অবস্থা খারাপ হয়ে গেল তার। কোথায় গেল রিভু? বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে টের পেল সে। তার গাফিলতির জন্য কোনো বিপদ হয়ে গেল না তো রিভুর? কাঁপা কাঁপা হাতে পবিত্রর ফোনে ডায়াল করল সে। সব শুনে বিচলিত হয়ে পড়ল পবিত্র। তখনই অফিস থেকে বেরিয়ে পড়ল সে। আর এদিকে স্কুলের সামনে চাতালে বসে পাগলের মতো কাঁদতে লাগলো অর্পিতা। এমন সময় ফোন বেজে উঠল। শাশুড়ি মা ফোন করেছেন। কোনো মতে ফোনটা ধরল অর্পিতা। বৌমা, কি ব্যাপার? দাদু ভাই একা একা এখানে এসে পৌঁছেছে? চিন্তান্বিত গলায় বললেন পবিত্রর মা। কথাটা শুনে কি করবে কিছু ভেবে পেল না অর্পিতা। বুকের মধ্যে চলা ঝড়টা যেন মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। যেখানেই থাক, ছেলে সুস্থ আছে, এর চেয়ে বড় আর কী বা হতে পারে। একটা অটো ধরে শ্বশুরবাড়ি এসে পৌঁছালো সে। বাড়িতে ঢুকে অর্পিতা দেখল ঠাকুমার পাশে বসে মহা আনন্দে পকোড়া খাচ্ছে রিভু। আমি অনেকক্ষণ ওয়েট করেছি, তারপর তোমরা আসছো না দেখে আমি বাড়ি চলে এসেছি। দাদু ঠাকুমার সঙ্গে কত দিন দেখা হয়নি। জিজ্ঞেস করতে যেন কিছুই হয়নি এরকম মুখের ভাব করে জানালো রিভু। প্রায় 15 মিনিটের রাস্তা একা হেঁটে হেঁটে নিজের বাড়িতে চলে এসেছে রিভু। খুব রাগ হলেও সবার সামনে ছেলেকে কিছু বলতে পারল না অর্পিতা। ততক্ষণে পবিত্রও চলে এসেছে। সবার জন্য পকোড়া আর চা বানিয়ে নিয়ে এলেন যামিনী। কিছুক্ষণ পর চা খেতে খেতে অর্পিতা খেয়াল করল রিভু আর পবিত্র দুজনেই যেন আজ একটু বেশি খুশি। মহা আনন্দে চা আর পকোড়া খেতে খেতে মায়ের সঙ্গে গল্প করছে পবিত্র। আর রিভু দাদুর সঙ্গে তার ফেভারিট কার্টুন নিয়ে বকর বকর করে যাচ্ছে। মাকে বলে দিয়েছে দাদুর সঙ্গে একবার চেস না খেলে ফিরবে না সে আজ। মনে মনে ভাবল অর্পিতা, সত্যি সে খুব ভুল করে ফেলেছে। রিভু আর পবিত্র দুজনকেই সে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আর এই দুজনেই বোধ হয় এই বাড়িতে থাকলেই বেশি খুশিতে থাকবে। সিমির বলা কথাগুলো মনে পড়ল তার। বাড়ির বয়স্ক মানুষগুলো ছাতার মতো সবাইকে আগলে রাখে। এখানে থাকতে কোনো দিন তাকে ছেলেকে স্কুলে দিতে যাওয়া নিতে যাওয়া, সে কখন কি খাবে কি করবে কোনো কিছু নিয়েই ভাবতে হয়নি। তাছাড়া দাদু ঠাকুমার কাছে থাকলে যে এক্সট্রা কেয়ার বা ভালোবাসা রিভু পাবে সেটা সে কোনোভাবেই পূরণ করতে পারবে না। তার জন্মের আগেই তার দাদু ঠাকুমা মারা গেছিলেন। তাই দাদু ঠাকুমার ভালোবাসা কী জিনিস সেটা সে কোনোদিন পায়নি। কিন্তু রিভুকে এই আদর যত্ন, এই অনাবিল আনন্দ থেকে বঞ্চিত করা বোধহয় তার উচিত হবে না। আজ পর্যন্ত শ্বশুর শাশুড়ির সঙ্গে যা কিছু মতের অমিল হয়েছে, এক লহমায় সব কিছু বড়ই সামান্য মনে হলো তার কাছে। সে বোধহয়
একটু বেশি অসহিষ্ণু হয়ে পড়েছিল। সমস্ত দ্বিধা সরিয়ে সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ ঘোষণা করল সে, এই বাড়িতেই আবার ফিরে আসবে, সবাই আবার একসঙ্গে থাকবে তারা। মায়ের কথা শুনে আনন্দে হাততালি দিয়ে উঠল রিভু, আর গভীর দৃষ্টিতে অর্পিতার দিকে তাকিয়ে থাকলো পবিত্র। সে চোখের ভাষা বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে নিল অর্পিতা।